মানে একটা স্পষ্ট দূরত্ব আছে, অনেক দিন পর্যন্ত 50টার বেশি বা প্রায় 50টা অধিবেশন হয়েছে, কিন্তু বাস্তবায়নের পথ কি? অনেকেই বলছে যে এটা যদি বাস্তবায়ন না হয় অনেক রাজনৈতিক দল, তাহলে আসলে তেমন কিছুই হলো না, এরকম হতাশাও কারো কারো আছে। আবার অনেকে বলছে যে হতাশার কারণ নাই, যেহেতু চার্টারে সবাই। আমি রাশেদ ভাইয়ের কথার জবাব দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এখন যদি সংস্কারগুলো সব ইফেক্টিভ হয়ে যায় তাহলে এই সরকারের কি হবে, এই প্রশ্নটা তো আসছে। আমাদের সংবিধান এবং আমাদের স্বাধীনতা 71-এর 26 মার্চ আসছে, তো স্বাধীনতা 26 মার্চ আসছে। আপনার তো পার্লামেন্ট ছিল না, সংবিধান ছিল না, তাহলে আপনি 72-এর 16 ডিসেম্বর পর্যন্ত কী দিয়ে চললেন, কীভাবে চললেন? 1972 সালের 11ই জানুয়ারি যে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনের অর্ডার দেওয়া হয়েছে, সেই অর্ডার দিয়ে আপনার সরকার চলছে। তো যেই দিন আপনি কনস্টিটিউশন অ্যাডপ্ট করছেন 16 ডিসেম্বর 1972, তো এর আগে সরকার কি অবৈধ হয়ে গেছে? এরপরে যে মার্চে ইলেকশন হয়েছে তখন কি সরকার অবৈধ হয়ে গেছে? কোনো কিছুই ঘটে নাই। এই জন্য আমাদের সংবিধানের 4র্থ তফসিলে একটা জায়গা আছে ক্রান্তিকালীন বিধান। তো আপনি ডক্টর ইউনূস সরকারের ক্রান্তিকালীনে রাখতে পারেন, যে ভবিষ্যতে যখন কোনো পার্লামেন্ট ডিজলভ হবে তখন আমরা তত্ত্বাবধায়ক সরকার করব। আর ডক্টর ইউনূসের যে সরকার আছে এইটাকে আমরা ক্রান্তিকালীন হিসেবে বিবেচনা করলাম, যেমন 72-এ ছিল। এবার আসেন তারপরে আরেকটা যেটা বিতর্ক, যেমন আমরা সংস্কার দেখতেছি 8টা-9টা, আসলে সংস্কারের প্রস্তাব তো 853টা। এই 853টার মধ্যে এমন কিছু সংস্কার আছে যেমন হচ্ছে দাড়ি কমা সেমিকোলন ঠিক করিতে হইবে, সকলকে সৎভাবে চলিতে হইবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, কিছু কিছু হচ্ছে অফিস অর্ডার দিয়ে করা সম্ভব, কিছু প্রজ্ঞাপন দিয়ে করা সম্ভব, কিছু এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা সম্ভব, কিছু অর্ডিন্যান্স দিয়ে করা সম্ভব। এখন এগুলো করতে করতে শেষে এসে ঠিকছে 20টা, মেজর 20টা। এই মেজর 20-এর মধ্যে 11টাতে তো ভাই কনসেনসাস হয়ে গেছে সব দল একমত যে আপনি নির্বাচন কমিশন গঠন করবেন একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে, সবাই একমত, কারো তো কোনো দ্বিমত নাই। আপনার মোটা দাগের দ্বিমত আছে কোন জায়গায়? যে 9টা আছে, যে 9টার মধ্যে কনসেনসাস হয় নাই, সেগুলোর মধ্যেও মোটা দাগের দ্বিমত আছে। বেসিক্যালি আপার হাউসটাকে পিআর হবে কি হবে না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আপনি কি আপার হাউসের সিম্পল মেজরিটি লাগবে কি লাগবে না, তারপরে হচ্ছে যে আপনার প্রাইম মিনিস্টার কি একাধিক পদে থাকবে কি থাকবে না, এই জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো এখন পার্লামেন্টের বাইরে সংবিধান সংশোধন করা যাবে না। এই বক্তব্যের সঙ্গে আপনি যদি মানে কনস্টিটিউশনাল স্পিরিট চিন্তা করেন তাহলে 100% ঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সরকার কি সংবিধান দিয়ে আসছে? আপনি ভাই একটা অসাংবিধানিক ব্যবস্থার মধ্যে বাস করতেছেন। সেদিন আমি গুনলাম যে এই সরকার ইতিমধ্যে 39টা অনুচ্ছেদ লঙ্ঘন করে ফেলছে। আর্টিকেল 118 90 দিনের মধ্যে ভোট দিতে পারছে। আসলে কি কোনো উপায় আছে এগুলো বাস্তবায়ন? না, আমরা আপনি বলেন যে এই সরকার তো ইতিমধ্যে 39টা অনুচ্ছেদ লঙ্ঘন করে ফেলছে এই সরকার। আর্টিকেল 56, 55, 65, 66 না সব লঙ্ঘন ঠিক আছে, একই সঙ্গে তো 106 আছে যে হাইকোর্টের রেফারেন্স আছে। এবার এই যে আপনার জায়গায় আসছেন যে এগুলো তো সরকার লঙ্ঘন করে ফেলছে, তাহলে আপনার কনস্টিটিউশন, এই সরকার যখন শপথ নিচ্ছে, এই সরকার যখন আসছে তখন তো কনস্টিটিউশনে 7A ছিল, 7B ছিল। 7A তে কি বলা ছিল? 7A তে বলা আছে যদি আপনি এই সংবিধানের কোনো অংশ না মানেন, এটা হচ্ছে হাই ট্রিজন, রাষ্ট্রদ্রোহিতা এবং সর্বোচ্চ সাজা হবে। তাহলে তো এই রাশেদ ভাই যে আছে, এই আমাদের যে সারোয়ার তুষার আছে, তারা সবাই তো এই সরকার গঠনের সময় ছিল, এতে সবাই তো রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করছে। যদি আপনি সাংবিধানিক আলাপ করেন তাহলে বিষয়টা যেটা হচ্ছে যে আমরা বর্তমানে একটা সাংবিধানিক পরিবেশের মধ্যে কাঠামোর মধ্যে বাস করতেছি না, আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অবস্থার মধ্যে আছি, বিশেষ প্রয়োজনের মধ্যে আছি। এখন দেখেন যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফ্রান্সে যখন 6th রিপাবলিক হইল তখন কোর্টের সামনে প্রশ্ন আসলো যে 6th রিপাবলিক কি বৈধ না অবৈধ? কারণ এটা তো ভোটের মাধ্যমে আসে নাই, এরা আসছে রেভলিউশন করে, বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে। তখন আদালত একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিছে যে অভ্যুত্থানের সকল কিছু করার বৈধতা আছে। অভ্যুত্থান চাইলে তার মানে কি আদালতের রায়ের মাধ্যমে এগুলো বাস্তবায়ন হতে পারে? অভ্যুত্থান চাইলে সুপ্রিম কোর্টেও, আদালতের রায় না বলতেছি, অভ্যুত্থান চাইলে সুপ্রিম কোর্টের অ্যাবলিশ করে দিতে পারে, যে আমাদের সুপ্রিম কোর্টের দরকার নাই যদি অভ্যুত্থানটা ফিল করে। আপনার আমাদের যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের আর্টিকেল 7(1) যেটা, সেটা পড়েন, যে 7(2) সেটা পড়েন। সংবিধান কি? সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি। যদি মনে করেন যে আপনি যে দেশের এইটা রাজীব ভাই, এটা অনেকেই বলে যে এই সরকারের এই দিক থেকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, অর্থাৎ সাংবিধানিক ক্ষমতাটা আছে। এখন আপনার কাছে যেই সরল প্রশ্নটা করতে চাই, এই যে বিতর্ক হচ্ছে যে এখন না তখন, এখন না পার্লামেন্টে, এখন বাস্তবায়নের কোনো পথ আছে কিনা সংক্ষেপে যদি বলেন, আমাদের একটু বিরোধীতে যেতে হবে। আজকে ঐক্যমত্য কমিশনের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হয়েছে। দেখেন যে এই নজিরগুলো আসতেছে, আপনি একাদশ সংশোধনী কিভাবে করছেন? জাস্টিস শাহাবুদ্দিন সাহেব সিটিং চিফ জাস্টিস, উনি ভাইস প্রেসিডেন্টের শপথ নিয়েছেন, তারপরে উনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। উনি একই সঙ্গে একই ব্যক্তি 2 পদে কীভাবে থাকলেন? তাও বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হয়ে গেলেন। এটা কি আমাদের সংবিধানে ছিল? সংবিধান অ্যালাউ করে, পারমিট করে? করে না তো। আচ্ছা,
তারপর আপনি কি করলেন, একাদশ সংশোধনী আনলেন। কবে আনলেন? শাহাবুদ্দিন সাহেব আসছে লগে 6 ডিসেম্বর 1990, আর আপনি একাদশ সংশোধনী আনছেন 9 সেপ্টেম্বর 1991। এই যে 9 মাস, এই 9 মাস শাহাবুদ্দিন সাহেব কি হয়েছিল? ঐক্যমতের ভিত্তিতে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সিদ্ধান্ত নিছে যে আইনে যাহা কিছু থাকুক, আমরা জনগণের অভিপ্রায় অনুযায়ী জাস্টিস শাহাবুদ্দিনের আনতেছি, পরে এটা আমরা রেটিফাই করে নেব না। তো 11th সংশোধনীতে এভাবে হয়েছে। আপনার 5th অ্যামেন্ডমেন্টে 1976 সালে, তার মানে রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে এই আইনসভার নির্বাচনটাই দ্বিকক্ষের বা যে যে মানে বিধানগুলো আপনারা যা করতে চান তাই করতে পারবেন। সরল কথা হচ্ছে, মানে এই যে 9টা দ্বিমত আছে বা 20টা একমত আছে, ওনারা সবগুলাই করতে পারবেন, 166টা করতে যদি পারবেন। ওনারা ঐক্যমত করতে হয়, চান, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হয়, মানে এখন হচ্ছে জনগণের অভিপ্রায়ের বিষয়, জনগণ যদি চায়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনি কনস্টিটিউশনের পার্লামেন্টের বাইরে সংবিধান সংশোধনী 1976 সালে পার্লামেন্টের বাইরে আপনি প্রোক্লেমেশন সংশোধন করেন নাই, রাষ্ট্রের মূলনীতি সংশোধন করেন নাই, আর্টিকেল 39 সংশোধন করেন নাই, 48 সংশোধন করেছেন। তার মানে রাজীব ভাই স্পষ্ট মানে পার্লামেন্টের বাইরেও অনেক কিছু করা যাবে। আমরা আবারও আপনাদের কাছে আসবো।